ॐ जवाकुसुमशङ्काशं कश्यपीयं महद्युतिं दन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभं क्षीरोदर्णवसम्भवं नमामि शशिनं भक्तशम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहितङ्गं नमाम्यहम् প্রিয়ঙ্গ কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দমিনলাভম দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তানাং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চ প্রখ্যং রবিসূত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তশনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধুম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রোদ্মাত্মদং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম ব্যাসনোক্তমিদং স্তোত্র ইয়া পঠেত্তয়েত শুচিঃ দিবা বা যদি বা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়ঃ ঐশ্বর্যং মাতুলং চাপি আরোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়ত্তং চ নিত্যং তস্য প্রজায়তে তক্ষঃগ্নির্যম বায়ুর্যে চন্নে গৃহে পীরকা তে সর্বে প্রশমং জানতি ব্যাসব্রিয়ন্ন সংশয়ঃ ইতি শ্রী ব্যাস বিরচিতম নবগ্রহ স্তোত্রম সমাপ্তম। হরি ওম তৎসৎ। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 40। তো বিষয় হচ্ছে বিংশোত্তরী দশা ও অন্তর্দশা বিচার পদ্ধতি। তো আমরা বিচার শিখবো, তার আগে একটি হরোস্কোপ নিব। তো একটি জন্ম তারিখ একজনে বলেন, যে কোনো একটা তারিখ। বলেন। 21 লেখেন স্যার, আজকে 21 তারিখ। আজকে 21 তারিখ, আজকে লিখবো 21। হ্যাঁ লেখেন স্যার 21। হ্যাঁ 21। মাস বলেন একজনে। মাস স্যার জুন মাস দেন স্যার। 21/6 দিলাম। সাল স্যার 2015 দেন স্যার। 2015। টাইম বলেন একজনে। টাইম স্যার রাত 9টা দেন স্যার। 9:00 PM, ঢাকা। ছকটা বের করেন। স্যার মকর লগ্ন স্যার। মকর লগ্ন। হ্যাঁ মকর লগ্ন। মিনে কেতু, মিনে কেতু, বৃষে বুধ, বৃষে বুধ, মিথুনে রবি মঙ্গল, মিথুনে রবি মঙ্গল স্যার। কর্কটে বৃহস্পতি শুক্র, বৃহস্পতি, সিংহে চন্দ্র। চন্দ্রের ডিগ্রিটা বলেন। চন্দ্রের ডিগ্রি স্যার 4°56'। 4°56'। নক্ষত্র হচ্ছে মঘা। হ্যাঁ আর কন্যায় রাহু, বৃশ্চিকে শনি, বকরি। তাহলে দশা বের করতে গেলে আমরা জানি যে নক্ষত্র থেকে দশা বের করতে হয়, তাই জানি কিনা? জানি স্যার। জি স্যার। তাহলে মঘা নক্ষত্র কিসের দশা? স্যার কেতুর দশা স্যার। হ্যাঁ কেতুর দশা কয় বছর? স্যার 7 বছর স্যার। 7 বছর হলে সে 4°56' কতদিন ভোগ করে আসবে? সিংহের 4°7'। এটা নক্ষত্র কিন্তু সিংহ থেকেই শুরু হয়েছে, একেবারে শুরুই সিংহ থেকে, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার, মঘা থেকে শুরু।
হুম, তাহলে কেতুর দশা 4°56' আমাদের কতদিন অতিক্রম করবে? এটা বের করার জন্য কোথায় দেখবেন? পঞ্জিকায় দশা অন্তর্দশা সারণী আছে, ওখান থেকে একটু দেখে নিতে হবে যে চন্দ্রস্ফুট অনুসারে বিংশোত্তরী দশা ভোগ কাল। > 186 নম্বর পৃষ্ঠা। দেখেন 4°40' কেতুর দশা আছে 4 বছর 6 মাস 18 দিন। ভোগ করে ফেলেছে, এটা কিন্তু বুঝতে হবে, ভোগ করে ফেলেছে মানে 7 বছর থেকে বিয়োগ করতে হবে, মনে হয় 4 বছর 6 মাস 18 দিন। কেতুর দশা 7 বছর, এর পাশে লিখি কেতু দশা হচ্ছে 7 বছর। চার ডিগ্রি 56 মিনিটের জন্য কত নেবো দেখেন, আর নচেত 5° নিয়ে দেবেন কিনা। জি স্যার 5 ডিগ্রি নেন স্যার সমস্যা। তাহলে তো আর ওইটা আর শিখলেন না। 5° নিলে 4 বছর 4 মাস 15 দিন, 4 বছর 4 মাস 15 দিন। পনেরো দিন 4 মাস মানে 8, হাতে 1 5 2, 2 বছর 8 মাস 15 দিন থাকে দেখেন। সমীরণ বাবু ভালো আছেন? স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার। কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি ফোন দিয়েছিলেন, কথা বলা হয়নি। আপনি রবিবারের দিন, রবিবারে কথা বলবো। দেখেন আমরা যদি 5° ধরি, চন্দ্রস্ফুট 4°56' না ধরে যদি 5° ধরি, তো দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। তাহলে 2 বছর 8 মাস 15 দিন হচ্ছে কেতুর দশা, কেতুর মহাদশা আর কি ভোগ করে আসছে। তাহলে এবার আমাদের কি করতে হবে? 21/6/2015, 21/06/2015 হচ্ছে জন্ম। তারপরে উনি ভোগ করছে 2 বছর 8 মাস আর হচ্ছে 2 দিন। তাহলে কত হচ্ছে? 21 আর 2 23। সবাই একটু যোগ বিয়োগটা দ্রুত শেখার চেষ্টা করেন। 28/14 মানে 02, হাতে 1 2 1 3, 2018। দেখেন তো এটা ঠিক আছে কিনা। 2 বছর 8 মাস 15 দিন স্যার। ও 2 বছর 8 মাস 15 দিন, সরি, 8 মাস 15 দিন। তাহলে 5 আর 1 6, 2 আর 1 3 মানে 0, হাতে 1 8 1 9 6 15 মানে 3, হাতে 1 2 আর 1 3 18, 2018। দেখেন এবার ঠিক আছে কিনা। 6 মার্চ 2018 পর্যন্ত। 15 আর 21 ঠিক আছে স্যার। 46 নাকি? 15 আর 21 হচ্ছে 36, 36 6 নিলাম, হাতে 1 নিলাম, 8 আর 1 9, 9 6 15 মানে 15 মাস, 12 মাসকে কেটে নিলাম, 3 দিলাম, এখানে 2 এর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 2018। ঠিক আছে। কেতুর পরে কিসের দশা? স্যার 2 বছর 7 মাস হবে না স্যার? ওটা উপরটা কোনটা? 7 মাস না? সাত এখানে হ্যাঁ স্যার।
4 হচ্ছে বছর, এইটা হচ্ছে 15 হচ্ছে দিন, জি 7 স্যার, বছর মানে দিন, তাহলে 15 দিন। 15 দিন। হ্যাঁ, 4 মাস। 4 আর 1 5, হ্যাঁ, 5 পর 12 আর 5। ঠিকই তো আছে, ঠিকই আছে, 2 না না বছর না, 8 মাস 15 এখানে দিন তো ঠিকই আর আছে। আপনার এক আসতেছে না, হ্যাঁ এখানে তো স্যার, 1 মাসের বেশি হচ্ছে না। আচ্ছা হ্যাঁ স্যার, ওইটা যোগ করলে পরে তো স্যার 13 মাস হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, ঠিক তাহলে আছে। হ্যাঁ হ্যাঁ 15 দিন এখানে থেকে যাচ্ছে 15 দিন, 4-এর তো আর হাতে কিছু থাকছে না। হ্যাঁ স্যার, 4-এর কত 12 হয় 8, এইবার হচ্ছে 4-এর 1 5, 5 আর 2 7, এইটার সঙ্গে যোগ করে দেখতে পারেন একটু ঠিক আছে কিনা। সহজ উপায় হচ্ছে 15 15 30, মানে হচ্ছে 0 দিন, আর হচ্ছে 8 আর 4 12 মানে 0 মাস, আর হচ্ছে এই 12 মাস মানে 1, 4 আর 2 6 আর 1 7, হ্যাঁ এই ঠিক 7 আছে। বছর। বিয়োগে যদি ভুল যায় সেটি যোগ করে এটাকে পরিপূরণ করা যায়। তাহলে কেতু গেল 2018 সালের মার্চের 6 তারিখ পর্যন্ত। এইবার কেতুর পরে কিসের দশা? স্যার বুধের দশা স্যার বুধ। কয় বছর? স্যার বুধের দশা স্যার এই কেতুর পরে বুধের দশা। কেতুর পরে কিসের দশা? 17 বছর স্যার। শুক্র 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 কত বছর? 20 বছর স্যার। 20 বছর। ও এই, স্যার তাহলে আছে শুক্র 0 শুক্র দিন। 6 0 3 8 2 আর 1 3, 2038 সাল পর্যন্ত। শুক্রের পরে কি? শুক্রবার আর রবি। রবি স্যার। রবি 6 বছর না? জি স্যার রবি 6 বছর। হ্যাঁ 6 বছর। তারপরে আছে 6 বছর, 0 6 0 3 8 আর 6 14, 2044। রবির পরে? রবির পর চন্দ্র চন্দ্র। হ্যাঁ চন্দ্র চন্দ্র স্যার। চন্দ্র হ্যাঁ, চন্দ্র 10 বছর হলে কত হয়? 10 বছর। আর দরকার নেই আমাদের, এরপরে তো আমরা বুঝবো, তাই না? হুম। তাহলে আমরা কি শিখলাম? বিংশোত্তরী দশা বিচার পদ্ধতি শিখলাম, অন্তর্দশা বিচার পদ্ধতি কিন্তু শিখিনি। হুম, শিখছি। না না না। তাহলে স্যার অন্তর্দশা অন্তর্দশা বের 2 করার বছর পদ্ধতি 8 হায়ার মাস ডিপ্লোমাতে 15 দিনে কি দেখাইছিলেন। পড়ছে? আমরা বের করতে পারবো? কে পারবো, কে কে পারবো না? দেখেন, এখানে একটা বিষয় স্যার অন্তর্দশাতে, হ্যাঁ যেমন বলো। টাইমিংটা, যেমন আমরা এখানে কেতুর 7 বছর জানি, মহাদশা 7 বছর, 7 হুম 7 যোগ করে গেলাম। কিন্তু কেতুর অন্তর যখন আসবে, কেতু 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 শুক্র, কেতু রবি, কেতু চন্দ্র, কেতু চন্দ্র, কেতু হুম মঙ্গল, তখন ওইটার যে ডিস্টেন্সটা স্যার, হুম ওইটার অঙ্কটা দরকার স্যার। ওইটা কিভাবে বের করব? হুম। আমাদের মহাদশা থেকে মূল অংশকে বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পরে এই যে 2 বছর 8 মাস 15 দিন আছে না, হ্যাঁ স্যার। আমরা উপরের অংশ কিন্তু চলে গেছে। তার মানে চন্দ্র 5 ডিগ্রিতে আছে, অর্থাৎ হচ্ছে আমাদের প্রথম 5 ডিগ্রি পর্যন্ত, 4 ডিগ্রি 59 মিনিট পর্যন্ত আমরা পার করে আসছি, পার করে আসছি না? কেতুদশা ভোগ করে আসছি। ভোগ করছি কখন? মানে মাতৃগর্ভে থাকতে কেতুদশা অলরেডি ভোগ হয়ে গেছে, বা তার জন্মের আগে ভোগ হয়ে গেছে। তাহলে আমরা জন্মগ্রহণ করার পরে কেতুদশায় মহাদশা পেলাম মাত্র 2 বছর 8 মাস 15 দিন। তো 2 বছর 8 মাস 15 দিন এখানে তো একেবারে সিরিয়ালে দেওয়াই রয়েছে যে আমার 4 বছর 4 মাস 15 দিন ভোগ করার পরে যে সময়টুকু, সেই সময়টুকু দেখেন ওই 5 ডিগ্রি 40 মিনিট আছে, 6 ডিগ্রি আছে, 6 ডিগ্রি 20 মিনিট আছে, তারপর 6 ডিগ্রি 40 আছে,
7 ডিগ্রি পর্যন্ত আছে। না স্যার, 7 ডিগ্রি, সিরিয়াল তো 7 ডিগ্রি। দেয়া আছে স্যার, এটা তো আমরা হ্যাঁ বই দেখে পারবো, কিন্তু এখানে যে একটা ক্যালকুলেশন আছে, হ্যাঁ যেমন 2 বছর 8 মাস, এটা কেতুর দশার অন্তর্দশা হয়তো আমরা শেষের দিকে পাবো। হুম শেষের দিকের গ্রহগুলো অন্তর্দশা পাবো। হুম কিন্তু আমি কেতুকে এখানে বাদ দিয়ে দিলাম স্যার, ধরলাম যে আমার পরবর্তী দশা শুক্র থেকে শুরু করলাম। হুম তো শুক্র 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 রবি, শুক্র চন্দ্র, হুম এই যে ক্লারিফিকেশন, যেমন শুক্রর দশা আমার 20 বছর, শুক্রের অন্তর্দশা সেইখানে সে অনুযায়ী অন্তর্দশায় সে 20 বছরের ভিতরে কত বছর আসবে। তারপর কেতু রবি, সেই হুম রবি গ্রহের দশা হচ্ছে আমার 7 বছর, সে 20 বছরের ভিতরে এখানে অন্তর্দশায় কত বছর পাচ্ছে, ওই বিষয়টা আমি জানতে চাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, সুন্দর। এই 2018, 6 মার্চ 2018 থেকে শুক্রের দশা শুরু হচ্ছে না? হ্যাঁ স্যার। 6/3/2018 এর থেকে হচ্ছে শুক্রের দশা শুরু হচ্ছে, তাই তো? স্যার ঠিক কিনা দেখেন। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ঠিক ছয় আছে। তিন 6/3/18 থেকে শুক্রের দশা শুরু হচ্ছে। হ্যাঁ স্যার মোট 20 বছরকে কি স্যার 9 দিয়ে ভাগ দিতে হবে স্যার? না, ভাগ দিলে তো হবে না না। না এটা ভাগ দিলে হবে না, এইটা আমি মিলানোর গ্রহের চেষ্টা করছি গ্রহের স্যার, গতি, মিলাইতে আমরা পারি নাই। গ্রহের গতি শিখেছি না, যে বৃহস্পতি 1 বছর এক রাশিতে অবস্থান করে, শনি 2.5 বছর, শুক্র হচ্ছে 28 দিন, বুধ হচ্ছে 18 দিন, চন্দ্র 2.25 দিন, এটা আমরা শিখেছি না? এই স্যার গতিবিধির উপর নির্ভর করে অন্তর্দশা প্রত্যন্তদশার একটি কাল নিরূপণ হয়ে আসছে সেই সুদীর্ঘ কাল থেকে বা হাজারো বছর থেকে। আমাদের ওটাকে মানতে হবে। ওইটা নিয়ে ধরেন যদি গবেষণা করেন যে শুক্রের দশায় শুক্রের অন্তর এত সময় কেন, আর শুক্রের দশায় রবির অন্তর কম সময় কেন, এটা হচ্ছে অনুধাবন বা গবেষণার বিষয়। প্রথম কথা, আমাদের বের করতে হবে যে শুক্রের দশা যেহেতু আমরা ভোগ করব 20 বছর, তার মধ্যে শুরু করেছি 2018 সালের মার্চের 6 তারিখ থেকে। তা শুক্রের দশা শুক্রের অন্তর আমাদের জানি, লিখিত নিয়ম অনুযায়ী আমরা জানি 3 বছর 4 মাস 0 দিন ভোগ করে। অন্তর্দশা স্যার। হ্যাঁ, অন্তর্দশা, শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা। চাইলে এই 3 বছর 4 মাস যে সময়টা পেলাম, আমরা হ্যাঁ কিভাবে পেলাম, এইখানে মূল হ্যাঁ, বিষয়টা স্যার। ওইটাই তো আমি বলতেছি যে আমরা পূর্ব যে নিয়ম অনুযায়ী আসছে যে দশাটা কিভাবে পেলাম, যে শুক্রের 20 বছর কেন, কেতুর কেন 7 বছর, রবির কেন 6 বছর, তাহলে ওই কেনও তো আসবে, আমাদের আসবে না? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ, তো এই কেনর উত্তর কিন্তু আদৌ নেই। এইটা যদি উত্তর পেতে হয় তাহলে আমাদের অনুধাবন করতে হবে যে এখানে কম আর বেশি কেন। 9টা গ্রহকে উম সমান ভাগে ভাগ করে দিয়ে তো দশা করা যেত, তা তো করা যায়নি, তা তো করেননি। প্রথম কেনর উত্তর নাই বা পেলাম স্যার, কিন্তু দ্বিতীয় কেনর উত্তরটা আমার মনে হয় যে এই যেমন কেতুর দশা 7 বছর, হুম শুক্রের দশা মহাদশা 20 বছর, হুম তাইলে শুক্রের 20-এর ভিতরে হুম কেতুর যখন 7, এখানে একটা নিশ্চয়ই পার্সেন্টেজ আছে স্যার, আমার হ্যাঁ কাছে যেটা মনে হয় ওই হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ। পার্সেন্টেজ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ আছে, দেখেন সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু দেওয়া আছে কেতু, শুক্রের দশায় কেতুর অন্তর্দশায় 1 বছর 2 মাস 0 দিন। তাহলে 1 বছর 2 মাস, 20 বছরের ভিতর আমি 1 বছর 2 মাস পাচ্ছি কেতুর অন্তর্দশা। হ্যাঁ, তো ওই জায়গায় ছোট অন্তর্দশা আছে, যেমন রবি, দেখেন শুক্রের দশায় রবির অন্তর্দশায় ছোট নেওয়া হয়েছে, 1 বছর নেওয়া হয়েছে। আমার নেওয়া কাটা সুর করা করো।
আজকে ওই সাপ্তাহিক ভিডিও তো আছে, তাহলে আমি ক্লাস করে আসি। তো দেখেন সেই পার্সেন্টেজ অনুযায়ী নীরজ বাবু দেখেন কম কিন্তু করা আছে, যেমন রাহুর দশা কত বছর আমরা দেখি, রাহুর দশা 18 বছর, 18 বছর। দেখেন শুক্রের দশায় রাহুর অন্তর্দশা 3 বছর দেওয়া আছে। 3 বছর, তাহলে 18-র সাথে পার্সেন্টেজ আছে, ওই 20-এর ভিতরে পার্সেন্টেজটা স্যার ওই 20-এর সাথে। হ্যাঁ, বিশেষ সাথে। তাহলে যেমন বৃহস্পতির দশায় যদি দেখি, বৃহস্পতির দশা 16 বছর না? দেখেন স্যার বৃহস্পতির দশায় বৃহস্পতির অন্তর্দশা 2 বছর 1 মাস 18 দিন আছে। এই পার্সেন্টেজটা কেউ কখনো করে দেখেনি, আর বাকি জীবনে করে দেখবে কিনা সন্দেহ আছে কিন্তু। আমি একবার চেষ্টা করছিলাম স্যার, মিলাইতে পারি নাই, একটা মিলাইছি, বাকিগুলো মিলাইতে পারি নাই। তো চেষ্টা হ্যাঁ, করতেছি স্যার এটার উপর একটা ইয়ে করার জন্য। আচ্ছা সুন্দর। যদি মিলাতে পারেন তাহলে এটা সবার জন্য উপহার হিসেবে দেওয়া যাবে। তাহলে এর সঙ্গে আমরা শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা নিব 3 বছর 4 মাস 0 দিন। 3 বছর 4 মাস 0 দিন, এটা হচ্ছে শুক্র দশায় শুক্রের অন্তর্দশা। সাল কিন্তু 2018 অলরেডি সাল আমাদের শুরু হয়ে গেছে, আমরা যেখানে যাওয়ার সেখানে কিন্তু চলে যাচ্ছি। তাহলে দেখেন 6 দিন 4 আর 3 7 মাস 18 3 21 2021 সাল পর্যন্ত শুক্রের দশায় শুক্রের অন্তর্দশা। সহজ না সুপার বাবু, সহজ না নাকি? আদৌ কি সফটওয়্যার লাগে? একটু 2-1 দিন যদি আমরা হিসাব কিতাব করি তো সফটওয়্যার লাগে? না স্যার, সফটওয়্যার ছাড়াই পারা যাবে স্যার। এইবার শুক্র রবি হচ্ছে 1 বছর, এই তাহলে 2022 সাল পর্যন্ত 6-7-2022 2022 সালের 7 মাস 6 দিন পর্যন্ত শুক্রের দশায় রবির অন্তর। তারপর হচ্ছে শুক্রের দশায় চন্দ্রের অন্তর্দশায় 1 বছর 8 মাস, 1 বছর 8 মাস 0 দিন। এই হচ্ছে শুক্র চন্দ্র। সবাই একটু এইভাবে বসায় যান, বসায় গেলে আপনাদের সুবিধা হবে। 28-7-15 মানে 03-2-2024, এবং আমার ভুল হচ্ছে কিনা সেটাও ধরতে পারবেন। দেখেন 6-28-7-15 মানে 3 হাতে 1 1 আর 1 2 2022 আর 2 2024, এটা হচ্ছে শুক্র চন্দ্র। তারপরে আমরা আসবো শুক্র মঙ্গল, 1 বছর 2 মাস 0 দিন, 1 বছর 2 মাস 0 দিন শুক্র মঙ্গল। 6-3-2-5-2025 শুক্র মঙ্গলের পরে শুক্র রাহু 3 বছর। ছয় 05-2028। তাহলে বলেন নীরজবাবু, কিছু কথা বলেন। এই অন্তর্দশার বিষয়ে স্যার, এই যে ক্যালকুলেশনটা স্যার, এটা তো মানে আমরা সফটওয়্যার ভিত্তিক হয় স্যার, এই বিষয়ে ক্যালকুলেশনটা ভিতরে যেতে চাই না, ভিতরে যেতে চাই না। এটা কিন্তু বের করা খুবই ইজি, খুবই ইজি বলতে ওই যে গ্রহের চরণ বা পাদ দেখলেই, নক্ষত্রের পাদ কোন পাদে কতটুকু পাইছে সেটা হিসাব করলেই স্যার বের হয়ে যায়। এটা তো আপনি বলে দিলেন স্যার। এখন অন্তর্দশা বের করা আরো সহজ, মানে সারণী অনুসারে। হ্যাঁ, সারণী অনুসারে। হ্যাঁ, আর নিজে যদি সারণী ওই ক্যালকুলেশন করে। জায়গাটুকু আমাদের মুখস্থ রাখতে হবে যে কোন দশায় অন্তর্দশা কতদিন, এটা একটু মুখস্থ রাখতে হবে। তো বর্তমান যুগে কেউ মুখস্থ রাখতে চায় না। রাখেন, আর ডকুমেন্টস তো সব আছেই স্যার আমাদের। হ্যাঁ, আর মেইন হচ্ছে একটু সামনে রাখলেই বা সমস্যা কি, পঞ্জিকা তো প্রত্যেক বছরের কাছে থাকবে, একটু বের করে দেখে নিলে এটা এমন কিছু না। এটা যে মুখস্থ রাখতে হবে এমন তো কোনো কথা নয়। আমরা যখন দশা অন্তর্দশা বিচার করব কোষ্ঠীতে, তখন আমরা এটাকে দেখে নিতে পারবো, এবং বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও দেখে দেখে করেন। এটা মুখস্থ কুষ্টিকাটা কম তো করতে। এইভাবেই করেন স্যার, কুষ্টিকাটা তো এটা এইভাবে দেখে দেখে এটা হিসাব করে মিলিয়ে করেন। পৃষ্ঠা
আমাদের কথা হচ্ছে যে দশা থেকে অন্তর্দশা, অন্তর্দশা থেকে প্রত্যন্ত দশা উভয়ে আমরা হাতে বের করতে পারবো কিনা? পারবো? হ্যাঁ 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 পারা হ্যাঁ যাবে। প্রদীপ, আরেকটা প্রদীপ বাবু পারবেন? পৃষ্ঠটা বলে দেন সম্ভবত। প্রদীপ বাবু পারবেন? স্যার 13 ডিগ্রি হয় স্যার, এটা 13 কোনো ঘর নাই স্যার আপনার পঞ্জিকে, ওইটা ওইটা একটু বুঝি নাই স্যার ভালো। কোনটা? ওই যে যদি 13 ডিগ্রি হয় বা 12 ডিগ্রি হয়, এ জায়গায় ডিগ্রি আছে 6 পর্যন্ত দেখি, এটা একটু ভালো বুঝি না ওই যে দিয়া। কোনটা 6 ডিগ্রি পর্যন্ত? ওই যে কেতুর ডিগ্রির নিচে ওই যদি এত 5 ডিগ্রি নিচে যদি 10 ডিগ্রি 11 ডিগ্রি 12 ডিগ্রি হয়, তখন ওই ওই ঘরটা কোনটা দিয়ে নেবো। একটা নক্ষত্র সমান কত ডিগ্রি? 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে ওই কেতুর দশা সিংহ রাশি 13 ডিগ্রি 20 পরে কি আর থাকবে? না। তাহলে ওখানে দেখেন 13 ডিগ্রি 20 থেকে শুক্র শুরু হয়ে গেছে, 13 ডিগ্রি 20 আগ পর্যন্ত হচ্ছে কেতুর দশা। আচ্ছা ঠিক আছে। 13 ডিগ্রি 20 যখনই হয়ে যাচ্ছে, মানে ঘড়িতে কখনো 60 বাজছে না, 59 বাজার পরে কিন্তু 00 হয়ে যাচ্ছে। হ্যাঁ জি জি। তো ওই সেই 13 ডিগ্রি 20 মিনিটের আগ মুহূর্ত পর্যন্ত কেতুর দশা, যেই 13 ডিগ্রি 20 ছুঁয়ে যাচ্ছে সেই অমনি শুক্রের দশা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে ওই আরেক 13 ডিগ্রি পরে আর থাকবে কেন? কেতুর দশা আর থাকবে 13 ডিগ্রি 20 মিনিটের পরে আর থাকবে? না স্যার না। মানে ওই নক্ষত্রই তো আর পায়নি। আরেকটা বিষয় স্যার, আমি এইখানে মানে খেয়াল করে দেখছি, যেমন নক্ষত্রের পাদ গুলা যদি আমরা খেয়াল রাখি স্যার, নক্ষত্রের হ্যাঁ চরণ হ্যাঁ 4 পাদ, হ্যাঁ 13 ডিগ্রি 20 মিনিটে আমার 4 পাদ। হ্যাঁ। তাইলে যদি আমার শুক্রের দশা 20 বছর হয়, হুম। তাহলে প্রতি পাদে আমার 5 আহ বছর করে। 5 বছর করে পড়তেছে। হ্যাঁ জন্ম সময়টা যদি দেখি যে আমি 3 পাদে পড়ছে, তাহলে মোটামুটি ধরে নেবো যে সে অর্ধেক পার হয়ে আসছে। ওইখান তো একটা প্রাইমারি একটা ধারণা নেওয়া যায় স্যার। এই প্রাইমারি ধারণায় কিন্তু আবার একটা ভুলও আছে। যেমন আপনি ওই 4 পাদে যাচ্ছেন, তখন ওই পাদের থেকে আমাদের যে বিয়োগ করে বর্ষে আসতে হচ্ছে, তখন কিন্তু ওই প্রথম পাদকে বাদ দিয়ে তারপরে বিয়োগ করতে হবে। হ্যাঁ স্যার। আমাদের ভোগ কতক্ষণ করে আসছে সেই অংশটা আগে বাদ দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু স্টার্ট হবে। তাইলে আমার যদি 3 পাদে থাকি, তাইলে আমার 2 পাদ ভোগ করে ফেলছে, 4 হ্যাঁ, পাদে আছে। তাহলে ওই 2 পাদের পরে 3 পাদের অংশের সঙ্গে কিন্তু ওটা বিয়োগ করা লাগবে তখন। হ্যাঁ। তাহলে কিন্তু আরো জটিল হয়ে যাবে। আগে শুক্রের দশা, তাহলে প্রথম 10 বছর, তৃতীয় পাদে গেলে প্রথম 10 বছর বাদ দিতে হবে। বাদ কঠিন দিলাম। কিছু নেই, প্রথম 10 বছর আগে বাদ দেবো। 10 বছর বাদ দেওয়ার পরে তাহলে শুক্রের দশা 10 বছর বাদ দেওয়ার পরে পরবর্তী 10 বছর থেকে আমি ওই তৃতীয় পাদের যত ডিগ্রি পর্যন্ত গেছে তত ডিগ্রি পর্যন্ত বিয়োগ করব। না, ওইটা স্যার প্রাইমারি ধারণার জন্য স্যার, হ্যাঁ, যে কোন প্রাইমারি দশা। ধারণার জন্য। আর ওইটা একটা এই দশা বিচারের আরেকটি সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে আমরা যদি এই শুক্রের দশা একবারেই তো পেয়ে গেলাম, 4 বছর 4 মাস 15 দিন ভোগ করেছে, 5 ডিগ্রিতে সিংহে চন্দ্র আছে বিধায়, তাহলে এই যে 2 বছর 8 মাস 8 মাস 15 দিন, 15 দিন। আমরা যদি শেষের থেকে অন্তর্দশা বসাতে বসাতে আসি, তাহলে শেষ মুহূর্তে যেটা থাকবে সেটা হচ্ছে রানিং দশায় অন্তর্দশা। না ওটা ভালো হবে না স্যার, ওটা থেকে এটা ভালো হবে। না, এটাও ভালো ওটাও ভালো, আপনার সামনে কেউ দেখছে না, আপনার দরকার হিসাবটা সঠিক। স্যার হুম। এইটা সহজ স্যার, যেটা বলছেন ওই সামনেও যোগ বিয়োগ কত কিছু করা লাগে না, যেটা থাকলে ওইটা রয়ে গেল ওই দশায়, এইটা স্যার সহজ হ্যাঁ, বেশি। শেষের অংশ যেটা থেকে গেল সেইটা হচ্ছে মূল দশার সঙ্গে অন্তর্দশা, ওখানে লিখে দিলাম। আগে একটা রাফ টুকরো কাগজ ধরলাম, আমরা এরকম একটা টুকরো কাগজ ধরে এখানে পিছন দিক থেকে করতে করতে আসলাম, করে এসে আমরা শেষ সময় যেটুকু থাকলো সেটুকু কাগজটা ছিঁড়ে ফেলে দিলাম। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি। যে যেভাবে পারেন দশাটাকে বিচার করা হাতে কলমে রাখবেন, কারণ সফটওয়্যারের উপরে নির্ভর করলে আমাদের গ্রহণযোগ্যতা কমে। যে এত কষ্ট করে ক্লাস করে আমরা যদি দশাটা বের করতে না পারি, এটা কিন্তু কমে, এটা আগে বুঝতে হবে। আর যেহেতু এটা মানে যুগ যুগ ধরে হয়ে আসতেছে হাতে কলমে, সফটওয়্যার আসছে ধরেন এই
2000 সালের পরে, 2000 সালের আগে তো আর আসেনি। তো আজ এই 25 বছর হয়তো সফটওয়্যার পাচ্ছে, মানুষ অ্যাভেলেবেল পেয়েছে 10 বছর 15 বছর আগের থেকে। তো এর আগে তো মানুষ এইভাবেই করতো, তাহলে আমরা সেইভাবে কেন একটু শিখে রাখবো না? যাই হোক, এবার আসি। স্যার আমি একটু প্রশ্ন করে নি স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা তো আমি তো আর ক্লাস টাস করছি স্যার, আপনার যে হ্যাঁ, ডিপ্লোমাতে যে ক্লাস নিয়েছেন স্যার, সেখানে তো আনসার পাইছি স্যার। তাও আমরা তো বিংশতির দশাটাই বিচার করি, কিন্তু পুরনো যত গোষ্ঠী পেলাম স্যার, হ্যাঁ, হ্যাঁ। সব গোষ্ঠীতে স্যার মানে অষ্টোত্তরের দশা। তো আমরা বিংশতিতে চলে গেলাম, যারা বিশেষ করে আমরা এই ধরনের মানে ডিগ্রিধারী যদি যারা স্যার, হুম। তারা সবাই বিংশতির দশা, আর যারা পারিবারিক সূত্রে শিখলো তারা সবাই অষ্টোত্তরী দশা। তো এই পার্থক্যটা হওয়ার কারণটা কি স্যার? এইবার পার্থক্য এখানে দুটি দিক বিচার করা যায়। এক হচ্ছে যে ধরেন আজকে যদি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অষ্টোত্তরী মতে শিক্ষা দিত, তাহলে এই আপনারা যত শিক্ষার্থীরা জ্যোতিষশাস্ত্র শিখেছেন, আপনারাও কিন্তু এই অষ্টোত্তরীর উপরে চর্চা করতেন। কিন্তু এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বলেছে যে অষ্টোত্তরী অপেক্ষা বিংশোত্তরীকে গুরুত্ব দেওয়া ভালো। তো কেন ভালো? ভালোর জন্য বলা হয়েছে, দেখেন আমরা দুর্গাপূজা কখন হয়? আশ্বিন মাসে স্যার। এই তো, আশ্বিন মাসে আদৌ দুর্গাপূজা হয় না, ওটা শারদীয়া পূজা হয়। চৈত্র মাসে স্যার, চৈত্র মাসে। চৈত্র মাসে। দুর্গাপূজা হয় চৈত্র মাসে, সেটা হচ্ছে বাসন্তী পূজা, যেটা ওইটাই। কিন্তু শ্রীরামচন্দ্র যখন ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে পারছিল না, তো যখন পায় না তখন শক্তির উপাসনা করে যে আমি যুদ্ধে জয়লাভ করার জন্য শক্তির উপাসনা করব। কি করব? তখন দুর্গাপূজা করব, অকাল বোধন, অকালে দুর্গাকে ডেকে আনবো যে তোমাকে শক্তি দিতে হবে, আমি ন্যায়ের পথের পথিক, আমার ওয়াইফকে নিয়ে গেছে, আমার তাকে উদ্ধার করতে হবে। তো সেখানে পূজা করে উনি শক্তি সঞ্চয় করে ওই যুদ্ধে জয়লাভ করেন। তো তখন সেই থেকে মানুষ ঝুঁকে পড়লো যে হ্যাঁ, তাহলে আশ্বিনে এই দুর্গাপূজাটা করে রামচন্দ্র যেহেতু শক্তি লাভ করেছে, আমরাও হয়তো শক্তি লাভ করব। তো এমন ভাবা যায় যে অষ্টোত্তরী মতে দীর্ঘদিন ধরে চলছে, তো স্যার এখন বিংশোত্তরী মতে বলছে, দেখি আমরা এটাই কতটুকু ফল পাই। তার জন্য কিন্তু আপনাদের অষ্টোত্তরী মতও শিখে আসতে হবে, জানতে হবে যে অষ্টোত্তরী মতে বিচার করে আমাদের ফলাদেশ কেমন হচ্ছে, বিংশোত্তরী মতে ফলাদেশ কেমন হচ্ছে। স্যার এইখানে তো একটা সূত্র আছে স্যার, মানে হ্যাঁ। সূত্র বলতে একটা শ্লোক আছে যে হুম, কৃষ্ণপক্ষে আহ, যদি দিবা হুম। শুক্লপক্ষে যদানিশি, কৃষ্ণপক্ষে হলে কৃষ্ণপক্ষে দিবা জন্ম হলে বিংশোত্তরী, আর শুক্লপক্ষে রাত্রে জন্ম হলে বিংশোত্তরী দশা, আর নয়তো অষ্টোত্তরী। এটা একটা শ্লোক পাইছি আর কি আমি স্যার। হ্যাঁ, ওইটা পাইছেন, ওটাও কিন্তু একটা মানে শ্লোক মতান্তরে। ওই যে পলকে আয়ু 12 দিনের মতো, তা আসলে কি আয়ু বিচার পলকে 12 দিন কি আয়ু বিচার সম্ভব? এত সোজা? আমরা তো শিখেছি যে পলকে আয়ু 12 দিন, ঠিক তদনুরূপ। এইবার আমাদের কথা হচ্ছে যে দেখতে হবে, ভাবতে হবে, এগুলো অনুধাবন করতে হবে। আপনি যখন ওই নবতারা চক্র করছেন, তখন কি নক্ষত্রের দোষ ত্রুটি দেখছে? অষ্টোত্তরী মতেও নক্ষত্র দিয়ে বের করছেন, বিংশোত্তরী মতেও নক্ষত্র দিয়ে বের করছেন তো জয়ন্ত বাবু? হ্যাঁ হ্যাঁ স্যার, দুটি। নক্ষত্র তো একই স্যার, নক্ষত্র একই না? নক্ষত্র একই স্যার। এইবার আপনি নবতারা যখন বসাচ্ছেন জন্ম নক্ষত্র অনুযায়ী বসাচ্ছেন, হ্যাঁ স্যার। আপনি পতাকা চক্র যখন বসাচ্ছেন তখনও কিন্তু ওই জন্ম নক্ষত্র অনুযায়ী বসাচ্ছেন, সবই নক্ষত্র অনুযায়ী আসছেন। তো আমাদের অষ্টোত্তরী একই ব্যক্তির যদি অষ্টোত্তরী এবং বিংশোত্তরী দুটো পাশাপাশি করা যায়, করে যদি ওই অন্তর্দশা প্রত্যন্তর্দশার ফলাদেশ যদি একই রকম মেলে, তাহলে দুটোই সমান গুরুত্বপূর্ণ। মিলে না স্যার, মিলবে না, মিলে না স্যার, এটা দুর্গাভাগে দেখছি। জন্মগ্রহণ মিলে করলে না, মিলে আমরা না, অষ্টোত্তরীতে যাব। মিলবে না স্যার, কোনোদিন মিলবে না, মিলে না। আমি দেখছি আপনার মানে অন্তত
একশোটা আমার দেখছি, নিজের 100টার কুষ্টিতেই আমি মধ্যে দেখছি মিলে স্যার না। অষ্টোত্তরই মিলে 10 না। আছে, মেলে না। মেলে না স্যার। না না তাহলে মিলে না। এইবার আমাদের দেখতে হবে যে আপনাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি অষ্টোত্তরী বাদ দিয়ে শ শ কুষ্টি হাজার হাজার কুষ্টি সবাই করছে অষ্টোত্তরী, আপনি কেন বিংশোত্তরী করছেন? তাহলে আমাদের কেন এই স্রোতের বিপরীতে ঠেলে দিচ্ছেন? এবার আপনি হিসাব করে দেখেন যে অষ্টোত্তরী সহজ বেশি, হিসাব করে দেখবেন অষ্টোত্তরীটা সহজ বেশি। সুভাষবাবু কি মনে হয় অষ্টোত্তরীটা সহজ না বিংশোত্তরীটা সহজ? স্যার আপনাদের বিংশোত্তরীতে এখন দেখলাম, অষ্টোত্তরী স্যার আমরা বুঝি না স্যার। ও আমার বুঝেন না? না, আমার তাহলে কুষ্টি অষ্টোত্তরীর একটা ক্লাস লাগবে আমাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ মানে এটা অবশ্যই স্যার। জানা থাকার দরকার স্যার। হ্যাঁ, জানা থাকার তো দরকার। হ্যাঁ, যে অষ্টোত্তরীটা একটু আমাদের জানা থাকার দরকার। এইবার আমরা আসি, আমরা অষ্টোত্তরীটা তাহলে জানবো। জানার পরে আমরা দেখব যে একটি হরোস্কোপ তৈরি করে অষ্টোত্তরী মতে, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আমি যদি প্রশ্ন করি যে বা উপস্থাপন করি কি যে আমার জন্ম শক্তি দিয়ে কিন্তু দেখতে হবে অষ্টোত্তরী আর বিংশোত্তরী। কারণ আমি যতটা জানি মুখস্থ রেখেছি আমার জীবনের ঘটনা বলি, সেটাকে আমি মিলাতে চাবো আপনাদের দিয়ে বিচার করে। বা হয়তো বললাম জয়ন্ত বাবুর যার বেশি মনে আছে, অতীত যার বেশি মনে আছে, যে এইগুলো নিয়ে গবেষণা করেন, পাই টু পাই বছরগুলো বলে দিতে পারেন, তানার জন্ম তারিখ নিয়ে কিন্তু এই অষ্টোত্তরী আর বিংশোত্তরী করা হবে। সেক্ষেত্রে এই জন্ম তারিখ আমরা তৈরি করে নেব না, যে কোনটা মিলবে তার জন্য কার্ডটা নিব সেটা কিন্তু আমরা এখন বলবো না। প্রত্যেকের অতীতের বছরগুলো মনে রাখতে হবে, অন্তত 10টি বছর। সেই 10টি বছর যদি আমরা নক করে, 10টি বছর কেমন হতে পারে, ধরেন এসএসসি পাস করেছেন, উনি ধরেন হয়তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, কারো দেখা গেল হয়তো সন্তান হয়েছে, কেউ বিয়ে করেছে, কেউ দেখা যাচ্ছে নতুন ব্যবসা শুরু করেছে, নতুন বাড়ি করেছে, নতুন গাড়ি কিনেছে, হ্যাঁ, কারো দেখা যাচ্ছে কত রকম ঘটনা ঘটেছে। এই রকম 10টা ঘটনার মিনিমাম বছরগুলো তার মনে থাকবে। এই রকম লোক যাকে মনে করব তারই কিন্তু জন্ম তারিখটা ওই দিন নিব। নেওয়ার পরে আমরা অষ্টোত্তরী এবং বিংশোত্তরী পাশাপাশি করব। তারপরে আপনারা যাবেন যে অষ্টোত্তরীকে গ্রহণ করবেন নাকি বিংশোত্তরীকে গ্রহণ করবেন। আমি রিসার্চ করে এই পর্যন্ত আসছি যে এটা ঠিক আছে, আমরা বিংশোত্তরী মতে থাকাই ছেড়েব, কিন্তু আপনারা বিচার করে তারপর সেই মতে থাকবেন। তাহলে তো সংশয়টা চলে যাবে, নিশ্চয়ই না যাবে না? যাবে। হ্যাঁ স্যার স্যার, না স্যার ব্যাপার জানা থাকা দরকার স্যার, হ্যাঁ, জানলে জানা বোঝা থাকা যাবে দরকার। যে সংশয় যাক আর না যাক আমরা জেনে রাখি। হ্যাঁ স্যার। আর টেস্টও করে দেখি যে কোনটা কেমন মেলে, এটা টেস্ট করে দেখব। তার আগে তাহলে এর পরবর্তীতে পড়া থাকবে যে অষ্টোত্তরী দশা কোনটার কি কত বছর, কোন নক্ষত্রের জন্য কত বছর, এটা একটু আমাদের দেখে রাখতে হবে। তো যাই, আমরা যেখানে যাচ্ছিলাম, এইবার বিংশোত্তরী দশা বের করলাম। দশা বের করার পরে আমরা অন্তর্দশা ও রানিং অন্তর্দশা বের করলাম। এবার আমাদের ফলাদেশ বিচার করার জন্য কি দেখতে হবে? আমরা বারবার বলেছি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করবে। আমরা এত যাবৎ বিচার করে আসছি, বা অতীতে আপনারা যত ক্লাস দেখেছেন বা ভিডিও করেছেন, ভিডিও টিডিও দেখেছেন, সেই অনুযায়ী অনুধাবন করেছেন কি আমরা একটা কথা শিখিয়েছি যে জন্ম চার্টে যদি দশাপতি শুভ থাকে ওই মহাদশাকালটা শুভ যায়। এইবার দশার অন্তর্দশা যদি মহাদশা এবং অন্তর্দশা মানে দশাপতি অন্তর্দশাপতি দুজনই শুভ থাকলে শুভ যায়। প্রত্যন্ত দশায়ও দশাপতি অন্তর্দশাপতি প্রত্যন্ত দশাপতি যদি শুভ যায়, শুভ থাকে, তাহলে শুভ যায়। এই চারটাই কিন্তু দেখতে হয়, তারপরে ওখানে যেতে হয়। তাহলে আমরা চারটা যদি দেখি, একটু আমরা দেখে আসবো যে এই শিশুর 2 বছর 8 মাস 15 দিন কেমন গেছে কেতুর দশায়, কেমন গেছে আমরা একটু অনুধাবন করি। কেতু কোথায় আছে? 3rd হাউসে আছে, বৃহস্পতির গৃহে। রাহু কেতুর নিজস্ব কোনো গৃহ নেই, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আমরা ধরে নিই কি রাহুর মিথুন হচ্ছে তার তুঙ্গ গৃহ,
বৃষ মানে আরেকটি পদ্ধতিতে, মানে দুটি মতে, আরেকটি মতে হচ্ছে বৃষ রাহু তুঙ্গ গৃহ, কেতু ধনু এবং বৃশ্চিক তুঙ্গ গৃহ। আর জানি রাহুর মূল ত্রিকোণ কুম্ভ, কেতুর মূল ত্রিকোণ সিংহ, এটাই আমরা জানি, এর বেশি কিন্তু জানি না। তো রাহু কেতু যে ঘরে থাকে সেই ঘরকে অলঙ্কৃত করতে পারে, কলঙ্কিত করতে পারে। অলঙ্কৃত কেমন করতে পারে? যেমন ধরেন রাহু যে গৃহে থাকে সেই গৃহের ভাবগত চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয়। যদি বাড়িয়ে দেয় তাহলে দুই একটি উদাহরণ কি দিতে পারবেন? যে রাহু নবম ভাবে রয়েছে, নবম ভাবের ভাবগত চাওয়া পাওয়া বাড়িয়ে দেয়, স্যার বলেছে। তাহলে কি কি জিনিস বাড়িয়ে দেবে? এখানে স্যার রাহু যদি থাকে, রাহু স্যার নবমে রাহু আছে, সেই ব্যক্তি নবম, যদিও আমাদের ধর্মপিতা ভাগ্য সেই জিনিসগুলো দেখি, কিন্তু এখানে সে তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, ধর্ম না যতটা, তার চেয়ে নিজের ভাগ্য পড়ার জন্য, পরিবর্তন করার জন্য সবসময় তৎপর থাকবে স্যার। হ্যাঁ, তাহলে ভাগ্য পরিবর্তন করার জন্য যে তৎপর থাকবে সেটা কি হাতুড়ি বাটাল নিয়ে শুরু করে দেবে, ভ্যান রিক্সা ঠেলা নিয়ে শুরু করে দেবে, না কুদাল কুড়াল নিয়ে শুরু করে দেবে, না লাঙ্গল জঙ্গল নিয়ে শুরু করে দেবে? ভাগ্য পরিবর্তন করার জন্য কোন পথে যাবে? তার জন্য স্যার আদার্স হাউস দেখতে হবে কোন সাইডে যাবে, কিন্তু সে নিজেকে পরিবর্তন করবে, নিজের অবস্থার পরিবর্তন করবে, ভাগ্যের কোথায় কি আছে সেটা দেখার জন্য সে সবসময় অ্যাক্টিভ থাকবে। এইবার কি আমরা বলতে পারি না যে বুধের ঘরে আছে যেহেতু সে বুদ্ধি খাটিয়ে ভাগ্যের পরিবর্তন করার জন্য চেষ্টা চালাবে? এক কথায় উত্তর আমরা এটা কি দিতে পারি না? হ্যাঁ স্যার, জি স্যার। অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়। হ্যাঁ, জি স্যার। ওই যে বললাম যে নৌকা চালানোর জন্য বৈঠা নিয়ে যাবে, নাকি লাঙ্গল জঙ্গল নিয়ে জমি চাষ করতে যাবে, নাকি ধরেন কত রকম দুনিয়ায় কাজ রয়েছে। আমি বলবো যে ভাগ্যভাবে যেহেতু বুধের গৃহে রয়েছে, সে বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম বুদ্ধি খাটাবে যে তার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তদনুরূপ এইবার রাহু হচ্ছে যেভাবে থাকবে সেই ভাবগত চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয়, এটা সব সময় মাথায় রাখতে হবে, দেয়। যেমন দেখেন, আমরা একটি জিনিস কিন্তু বলেছি, সপ্তমস্ত রাহু বিবাহে বাধা করে না, বরং বিয়ে করার জন্য পাগল করে। তখন যে এখান থেকে ওখান থেকে টেনিয়ে হিসলে বা যে কোনো ভাবে হোক বিয়ে করে ফেলছে, যে কোনো মানে স্যার, মানে স্যার বিয়ে তার করতেই হবে যেভাবে হ্যাঁ, হোক। অঘটন ঘটন পটিয়সী। এটা কি আমরা পড়েছি যে অঘটন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি। এটা সুভাষবাবু ব্যাখ্যা করতে পারবে ভালো। অঘটন ঘটন পটিয়সী। তো এই যে অঘটন ঘটন যেভাবেই ঘটাক না কেন তার চাই বিবাহ। তো এই যে, এটা আমরা পরে আসি, সেটা রাহু সপ্তমে থাকবে। কেন ঘটায়? সপ্তম থেকে দাম্পত্য জীবন, প্রেম প্রীতি, কামনা বাসনা, এগুলোই তো মূল কথা হচ্ছে। কামনা বাসনা, অংশীদার, সহকর্মী, সহযোগী যখন বিচার করি, তাহলে কামনা বাসনা বাড়িয়ে দিলে, যেহেতু ভাবগত দিকগুলো বাড়িয়ে দেয়, তো কামনা বাসনাকে বাড়িয়ে দিলেই তো মানুষ ঝাঁপিয়ে পড়বে। আর যদি কামনা বাসনা না বাড়ায়, তাহলে ধরেন পাত্রী দেখেছে বা পাত্র দেখেছে, ধুর, এর থেকে ভালো তো একটু পাতি পারি। আর ওই কথাটাকে ঘুরিয়ে যদি বলে, আরে যা পাইছি এইটা নিয়েই আমার জীবনে সন্তুষ্ট থাকি, তাহলে বিয়ে আগে হবে, নাকি এর থেকে আরেকটু ভালো পাওয়া যায় তাই খুঁজলে আগে হবে? কোনটা আগে হবে? ওই যা পাইছি স্যার ওইটাই আগে হবে, হ্যাঁ পাইছি। যে হ্যাঁ, আমার এখন দরকার, যা পাইছি তাই হবে, চলবে। হ্যাঁ তাই হবে, এই দিয়ে আমি জীবন পার করে দেবো। এই মতে যতক্ষণ না আসবে ততক্ষণ কি পাত্রপাত্রীর বিবাহ হবে? হ্যাঁ, না, তাহলে কি হলো? এই জন্য এইবার আমাদের ভাবতে হবে যে, দেখুন একটু এই জায়গাটা একটু 5 মিনিট খুব নিগুড় ভাবে মনোযোগ দেন। ওই যে বললাম যে রাহু ভাবগত, আপনারা কিন্তু প্রশ্ন করেননি যে রাহু ভাবগত অবস্থানে তার চাওয়া পাওয়াকে বাড়িয়ে দেয়। আচ্ছা, দিল। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে অন্যান্য গ্রহ সে তার ভাবগত অবস্থানে তার চাওয়া পাওয়া বাড়ায় না কমায়? এটা একটা প্রশ্ন। তাহলে আপনাদের প্রশ্ন থাকা উচিত ছিল যে কেতু তাহলে ভাবগত কি করবে? জি স্যার। কমিয়ে দেবে স্যার। ঘাত সৃষ্টি করবে।
কেতু চারটি ভাবে শুধু তাকে চলমান রাখে, বাকি ভাবগুলোতে সে বাধা সৃষ্টি করে। তো চারটি ভাব হচ্ছে 2, 9, 10, 11-তে কেতু শুভ ফল দেয়। এটি আমরা বলেছি যে এই কয়টি ঘরে ছাড়া বাকি ঘরগুলোতে কেতু সেই ভাবগত বাধা সৃষ্টি করে। এইবার যদি বলেন 2, 9, 10, 11 ছাত্র বলেছেন, এর ভিতর সব থেকে বেশি কে? এই কে বেশি, কোন গ্রহ বেশি, কোন গ্রহ কম, এটির জন্য আজকে সন্ধ্যায় ক্লাসে যারা থাকবেন আশা রাখি তাদের জন্য ওই আলোচনাটা ওই সময় করব। এটা খুব কঠিন। তো এই যে কেতু যখন আমাদের তৃতীয় ভাবে থাকছে, তাহলে 2, 9, 10, 11 নয়, এটা বাদ গেছে 3 নাম্বার ঘরে। তাহলে কেতু সেই জায়গায় বাধা সৃষ্টি করবে। তাহলে তৃতীয় ভাব থেকে আমরা ধৈর্য, সাহস, মনোবল, জনবল, বীরত্ব, রাজত্ব এইগুলোই তো বিচার করি। তার 3 বছর যার বয়স হচ্ছে 3 বছর 4 মাস, সে তো আর ধৈর্য, সাহস, মনোবল, জনবল, বীরত্বের কারক নয়। কারক কি? না স্যার। 3 বছর 4 মাসের একটি শিশু কি, এটি কিন্তু বুঝতে হবে। আরো একটি জিনিস বুঝতে হবে, এই শিশুটির 3 বছর 4 মাস বয়সে সে কেতুর দশা ভোগ করে যাচ্ছে। অন্তর্দশা তো অন্যান্য গ্রহ আছেই। তাহলে এই যে ভোগ করে যাচ্ছে, ভোগকালীন সময়ে তার কি ঘটতে পারে অনুধাবন করুন তো, যে কি ঘটতে পারে। এই শিশু কিছু জেদি হবে। অনুধাবন করতে বলেছি, স্যার এইভাবে একটু এখানে অনুধাবন করেন। অনুধাবন করার জন্য আমি 2টা জায়গায় একটু চিহ্নিত করে দিচ্ছি। এই একটু চিহ্নিত করলাম। স্যার এখানে যদি ধরি স্যার, থার্ড হাউসে কেতু আছে, ওই বয়সে আহ কেতুর মালিক বৃহস্পতি আছে হচ্ছে সপ্তমে, ওই খুব সময়ে সুন্দরভাবে জয়ন্ত বাবু একটু হেল্প করেন। এখানে কিছু মাইনাস করবে স্যার। হেল্প করতে হবে, কিন্তু খুব কঠিন ভাবে হেল্প করতে হবে এখানে, না এখানে হলে স্যার, কিন্তু ক্লাসের নতুন কিছু হবে না। স্যার আমি যেটা বলতে চাই স্যার, সেখানে যেহেতু থার্ড হাউসে আছে, থার্ড হাউস আমাদের দরিদ্র, সাহস, মনোবল, যেহেতু এইটা কাজ করতেছে না এখানে, তাহলে এখানে আরেকটা অপশন নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ভাই বোন। সেখানে ওইখান থেকে ওইটা মাইনাস হওয়ার কোনো সুযোগ তৈরি হচ্ছে স্যার। হয়তো ওই সময় এসে কাউকে তার ভাই বোনের মধ্যে কোনো বিয়োগ আসতে পারে। এইটা যদি এইটা আসে, তাহলে আমরা কিভাবে বলবো যে ভাই বোন যোগ হবে না ভাই বোন বিয়োগ হবে? তৃতীয় পতি তো বৃহস্পতি। বৃহস্পতি সে তার তুঙ্গ গৃহে বসে আছে লগ্নকে দৃষ্টি দিয়ে, এটা বুঝতে হবে। তাহলে লগ্নকে দৃষ্টি দিয়ে সেখানে পঞ্চম এবং দশম পতি শুক্র অবস্থান করছে। তো লগ্নটি মকর। তা আমরা জানি যে চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি পাপ, আর বুধ আর শুক্র মনে হয় শুভ গ্রহ মনে হয় নাকি? তো শুক্র শুভকারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে পাপ গ্রহ, দুটি সপ্তমে বসে আছে। তাহলে পঞ্চম মানে তার পিতা বা সন্তান তো আর এখান থেকে বিচার হচ্ছে না। হচ্ছে কি, লগ্নের পঞ্চম দশমে আমরা কেন নজর দেব? স্যার প্রতিবেশীর থেকে। স্যার তার প্রতিবেশী থেকে ক্ষতি হতে পারে না স্যার? সেই জন্য তো আপনাদের একটু কথা বলতে বললাম, যে এখন 5 মিনিট আপনারা একটু অনুধাবন করেন, যাতে সবার অনুধাবন শক্তিটা জাগ্রত হয়। স্যার এখানে সপ্তম সপ্তম তৃতীয় পতি সপ্তমে গেছে। হ্যাঁ, আর স্যার আমি ভিডিওটা অন করতে পারছি না, সরি। হ্যাঁ হ্যাঁ, অন করা লাগবে না, আপনি আগে মূল তথ্য বলেন। তৃতীয় কেতু, তৃতীয় হচ্ছে আমাদের খুব ভাবতে পাড়া হবে, খুব প্রতিবেশী। ভাবতে হবে, দশা বিচারের সময় খুবই ভাবতে হবে, ভেবে একটা প্রেডিকশন দিতে হবে। জয়ন্ত বাবু নেই কেন? এখন জয়ন্ত বাবুকে তোর দরকার। পঞ্চম দশম তো এখানে আসছে স্যার, যেহেতু পঞ্চম দশম পতি
কেতুর মালিক তার সাথে বসে আছে, এই জন্য পঞ্চম দশম আসছে। বৃহস্পতির সাথে বসে আছে, কিন্তু বৃহস্পতি তুঙ্গ গৃহে আছে, লগ্নকে দৃষ্টি দিচ্ছে, শুক্র লগ্নকে দৃষ্টি দিচ্ছে। মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতি তার শুভ গ্রহ না, সেই হিসাবে গুরুস্থানীয় কেউ পাড়া ওই তো মানে প্রতিবেশীর থেকে সাবধান মানে একটা অবলম্বন করতে হবে এরকম কিছু। পঞ্চম শুক্র। এখানে বিয়োগ কল্পনা করি, তো বিয়োগ কল্পনা করলে থার্ড হাউস হিসাবে ভাই বোন, কিন্তু যেহেতু তৃতীয় পতি আবার সপ্তমে বসে আছে, সে আবার মারক স্থানে বসে আছে, কিন্তু মারকপতিও আপনার চন্দ্র আছে কোথায়, চন্দ্র আছে নবম অষ্টমে, আর বৃহস্পতি আছে সপ্তমে, সে মারক স্থানে বসে আছে, তৃতীয় দ্বাদশপতি সপ্তমে বসে আছে, তাহলে 3, 7, 12 সাথে পঞ্চম দশম, হিসাবটা এইভাবে আসতে হবে, কে বিয়োগ হবে? পঞ্চম দশম, পঞ্চম পিতা। কিন্তু শুক্র তো এখানে পীড়িত করে ফেলছে, বৃহস্পতি তুঙ্গ থাকলেও শুক্র পীড়িত করে ফেলছে বৃহস্পতিকে, যদিও তুঙ্গ স্থানে আছে। দুই গুরু এখানে তো একদম কি অবস্থা, দুই গুরু সপ্তমে আছে, নিজেদের মধ্যে একটা সংঘাত তো আছেই, তাদের ইন্টারনাল দাম্ভিক। যোদ্ধদা কই? যোদ্ধদা স্যার খুঁজতেছে আপনাকে, কোথায়? বন্ধ করে দিন, শরীরটা একটু অসুস্থ, আর হচ্ছে আপনার কারেন্ট চলে গেছে। বুঝতে পারছি। যেটা হচ্ছে মহাদশা, কেতুর মহাদশা, রাহু হচ্ছে বাবের গুণ বাড়িয়ে দেয়, আর কেতু হচ্ছে বাধা প্রদানকারী। তার মধ্যে 2, 9, 10, 11-তে শুভ ফলদাতা। তো 2, 9, 11, 10, 11-তে কেতু বসে নাই, কেতু বসে আছে তৃতীয়। তো কেতুর কাজ হচ্ছে বাধা প্রদান করা, তাহলে কেতুর দশায় ব্যক্তি বাধা পাবে। এখন প্রশ্ন হচ্ছে বাধা কিসে পাবে? বাধা হচ্ছে তৃতীয়ভাবে বাধা পাবে। তৃতীয়ভাবে যে ছোট ভাই বোন, তার মানে তার জন্মের পর ওই কেতুর দশা যতদিন থাকবে ততদিন তার ছোট ভাই বোন আসার ক্ষেত্রে একটা বাধা থাকবে। এখন কেতু যে নক্ষত্রে বসে আছে, নক্ষত্রটা যদি দেখি তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি তার মালিক। তো শনি আবার হচ্ছে লগ্ন ভাব, 1 নম্বর ভাব এবং 2 নম্বর ভাবের অধিপতি। তাইলে কম বেশি বাধা কিন্তু ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে থাকবে। তার দ্বিতীয় ভাব হচ্ছে, একটা শিশুর ক্ষেত্রে যখন দ্বিতীয় ভাব আমরা বিচার করি, দ্বিতীয় ভাব হচ্ছে সে কতটুকু লালন পালন পাবে, পরিবার কতটুকু তাকে মানে আদর যত্ন পাবে, কিরকম আত্মীয় কুটুম্ব থাকবে, তাকে লালন পালন করবে, কুলে নেবে, স্নান করাবে, খাওয়াবে। কারো ক্ষেত্রে দেখা গেল অডেল আছে, কারো ক্ষেত্রে দেখা গেল খুবই কম আছে। তো এই বিষয়টা তার ক্ষেত্রে কিন্তু মানে ওই যেহেতু বাধা, সেক্ষেত্রে তাকে এই বিষয়ে সে বাধাপ্রাপ্ত হবে। তার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বাধাপ্রাপ্ত হবে, এবং তার যে লালন পালন, আদর যত্ন, পারিবারিক আবহে যে বেড়ে ওঠার যে জায়গাটা, সেই জায়গায় সে বাধাপ্রাপ্ত হবে। এবার হচ্ছে কেতু তো নিজের কোনো গড় নাই। কেতুর যেহেতু নিজের কোনো গড় নাই, তাইলে তার যে বাপপতি মানে বাবেশ যে আছে, সে তাকে আমাদেরকে অবশ্যই এক নজর দেখতে হবে। তো বাবেশ হচ্ছে বৃহস্পতি, সে সপ্তমে অবস্থান করছে। সপ্তম হচ্ছে আমাদের পরিবারের জায়গা, এবং সেটা হচ্ছে আমাদের চিন্তার জায়গা, চাপের জায়গা, টেনশনের জায়গা। তো তার যে পরিবার, সেই পরিবার নিয়ে
তার জন্মের পরই কোনো একটা সমস্যার সৃষ্টি হবে, এই সমস্যার কারণে তার কিন্তু আহ, ওই যেটা তার দেখা গেলো শরীর স্বাস্থ্য, তার বেড়ে ওঠা, তার পারিবারিক আবহে যে আদর যত্ন, এই জায়গায় সে বাধাপ্রাপ্ত হবে। এবং তৃতীয় ভাব তো রিকভারির জায়গা, এখানে তার আয়ুটাকে, ওই দশায় যেহেতু জন্ম, তার আয়ুটাকে বিচার করা আমার মনে হয় নেওয়া উচিত আমাদের। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা তো আপনার স্পিচ শুনতেছি, মোটামুটি তো অনেক জায়গায় টাচ করে গেছেন, আর আরো কিছু টাচ করেন। প্রথমত আমাদের দশাটা আমরা যখন দেখব, যে দশায়, প্রথম কথা হচ্ছে স্যার বলছেন যে দশাপতি শুভ এবং অন্তর্দশাপতি শুভ, মানে পুরো দশাটাই শুভ যাবে। তো আমরা অন্তর্দশাটা তো আর বের করি নাই, তো দশাটা বের করেছি। তো দশাপতি কেতু, সে হচ্ছে পাপগ্রহ, অশুভ গ্রহ, এটা আমরা প্রথমে পেলাম, নাম্বার 1। নাম্বার 2, কেতুর গুণাগুণ, গুণাগুণ হচ্ছে বাধা প্রদান করা, এটা হলো বাধা প্রদান করা। আর 3 নাম্বার হচ্ছে আপনার কেতু 2, 9, 10, 11, এই 3টা ভাবে থাকলে শুভ ফল প্রদান করে। তো এই 3টা ভাবে নাই, তাইলে মানে ভাবটি শুভ না। এখন 3 নম্বর ভাব থেকে আমরা কি করব? আরেকটা জিনিস ক্লিয়ার করবে। হ্যাঁ স্যার। কতদিন হচ্ছে আপনার অনুপস্থিতি এখানে ঘাটতি তৈরি করেছে। কি হচ্ছে যে ভাবপতি ভাবকে দুর্বল করছে, আমরা দেখার সময় কোন কোন দিক দিয়ে। এই হিমাংশু বাবু, মিউট করেন, যারা কথা বলতেছেন না তারা মিউট করেন প্লিজ। এখানে একটি জিনিস আমাদের মেমোরিতে আনতে হবে, যেমন সুভাষবাবু আপনার কাছে সফটওয়্যারটা আছে, আপনি ওই সফটওয়্যারে যখন প্রেডিকশনটা দেখবেন, তখন দেখবেন যে কথা বলেন। একটু মিউট করেন, দেখবেন যে সফটওয়্যার প্রত্যেকের কাছে আছে, সফটওয়্যারে একটা প্রেডিকশন দেয় যে এই দশা এই অন্তর্দশা কি দেয়। তাহলে যে প্রেডিকশনটা দেয়, ওই প্রেডিকশনটা কিন্তু নতুন রিসার্চ, নিঃসন্দেহে নতুন রিসার্চ। নতুন রিসার্চে একটা ফলাদেশ দিচ্ছে কি, তখন দেখবেন যে আমরা একটি কথা বলে একটি লাগাবো, নাকি 5টি কথা বলে সেখান থেকে একটি, ওর ভিতরে একটি খাটবে, আমরা কোনটায় লাগাবো। সফটওয়্যারে দেখবেন যে আপনাকে দেওয়া আছে এই তৃতীয়, যেহেতু কেতু বসে আছে, সেই কেতুর দশা পার করতেছে, ওখানে দেখবেন হয়তো দেওয়া থাকতে পারে, আমি দেখিনি, তবে দেওয়া থাকতে পারে যে হয়তো তার ভাই বোন কেউ জন্ম নেবে, সে জন্ম নিয়ে সে মারা যেতে পারে, বা দেখা যাচ্ছে সে লেখাপড়ায় প্রথম পদার্পণ করবে, সেই লেখাপড়ায় পঞ্চমপতি আর দশমপতি যেহেতু শুক্র বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে, তাহলে প্রথম লেখাপড়াটা সে ধর্মীয় দিকে লেখাপড়া করবে, বা ধর্ম বিষয়ক নিয়ে সে প্রথম লেখাপড়া শুরু করবে। বা এমন হতে পারে যে বৃহস্পতি যেহেতু পাপ, তৃতীয় এবং দ্বাদশপতি, তাহলে সে সপ্তমে বসে আছে, তাহলে এমন হতে পারে যে লগ্ন সাপেক্ষে সপ্তম যেহেতু রয়েছে, সপ্তম ভাবকে পাপস্থ করছে। আবার এমন হতে পারে যে লগ্নের পঞ্চমে পঞ্চমপতি আর দশমপতি যুক্ত হয়ে বসে আছে, তাহলে তার বাবা মায়ের দেখা গেল আর কোনো সন্তান আসছে, সেই সন্তান নিয়ে বিড়ম্বনা বা কোনো কিছু সৃষ্টি হতে পারে, বা তাকে নিয়ে আনন্দ হতে পারে। এইরকম ধরেন 5 প্রকার 6 প্রকারের প্রেডিকশন দিয়ে একটা নোট দেওয়া থাকে যে 5টা সেন্টেন্সে 5 রকম পূর্ণ করা থাকবে। কিন্তু এই 5টির মধ্যে আমি কোনটি নেব, সেটি যদি আমরা নিতে পারি, তাহলে এই দশা বিচার অন্তর্দশা বিচার যাই করি আমরা, এই মূল বিচার করি, সেটির ফলাদেশ সঠিক হবে, নসেত হবে না। স্যার এইটার ক্ষেত্রে স্যার আমি বলবো স্যার, হ্যাঁ। আমি দেখছি স্যার 5 জন ক্লায়েন্ট আসছে, হুম। 5 জনের ক্ষেত্রে স্যার আমি 5 রকম ওই এটা নিছি স্যার। হুম। এখন আমার ক্ষেত্রে স্যার কাকতালীয়ভাবে যারে যেটা বলি সেটা দেখা গেল মানে এই প্রশ্নটা নিয়ে এসে আসছে স্যার। হুম। এটা জানেন স্যার, ভগবানের কৃপা, আপনার আশীর্বাদ স্যার, গুরু কৃপা ছাড়া তো হয় না স্যার কোনো কিছু। তো আমি দেখা গেল 5 জনকে 5টা ইয়ে নিচ্ছি, 5 জনের ক্ষেত্রে। আর এই 5 জনের ক্ষেত্রে 5টা থিওরি নিচ্ছি, 5টা থিওরি মানে আলাদা আলাদা ভাবে নেওয়ার পরে এটা মিলে যায় স্যার। হ্যাঁ। এটা একটা আছে, এটা জানি না কেন হয়, তবে
যে সামনে বসে ক্লায়েন্টের প্রশ্নটাকে সবাই একটা গুরুত্ব দিতে হবে, যে তার প্রশ্নটা কিরকম, প্রশ্ন অনুসারে ওই বিষয়টাকে নিয়ে আনসার করা যায়। প্রশ্ন করলে ব্যাপারটা সহজ হয় স্যার। আর এখন তো আসলে প্রশ্ন করে না, আমাদের জ্যোতিষীদেরকে চাপে ফেলাই দেয় যে আপনি বলেন, মানে আমাদেরকে বলতে হয়। তো প্রশ্ন সেই তো ক্ষেত্রে করবে না, স্যার একটু এখানে তো সমস্যা হয়ে যায়, একটি তবে শিশু। আমার ক্ষেত্রে আমি সফলতা পাচ্ছি স্যার। হুম। এখন আপনার ক্ষেত্রে ধরেন স্যার ঘটছে, বলছি আপনি স্যার, এইটা যেমন বারবার করে তার আপনি মা বাবা উত্তর প্রশ্ন করতে দিন। পারে স্যার। হ্যাঁ, হ্যাঁ, আপনার উত্তরটা আগে দিয়ে নিই, তারপরে সবার অনুধাবন করার পরিস্থিতি তৈরি হয়ে যাক এক কথার ভিতর দিয়ে। কি হচ্ছে, ধরেন আপনি ঈশ্বর আরাধনা করছেন বা হয়তো এই জ্যোতিষশাস্ত্র নিয়ে দীর্ঘদিন নাড়াচাড়া করছেন। দীর্ঘদিন কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করলে তার উপরে লোভ লালসা কেটে যায়, যে কোনো জিনিস নিয়ে। তো যখন লোভ লালসা কাটে, তখন দৈব একটা নক করে, সেই নখের মাধ্যমে হয়তো আপনারা জানছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে তা নয়। মূল বিষয়টা হচ্ছে অনুধাবন করে যেহেতু শিশুটির জন্ম তারিখ দিয়ে চলে গেছে, এটা তো কোষ্ঠী, মানে এটা তো আর আপনার সঙ্গে বিচার করার নয়। 3 বছরের শিশু, সে কোষ্ঠী বিচার করার জন্য দিয়ে গেছে। তো 3 বছর হয়নি, বা হয়তো 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, বা ধরেন 3 বছরই পূর্ণ হয়ে গেছে। তাহলে এই সময়টি তার কেমন ঘটেছে, এই অন্তর্দশার প্রেডিকশনটা কিন্তু আপনাদের লিখতে হবে। তো আমি 3টি জায়গায় চিহ্ন করে গেলাম প্রথমেই, যে আপনাদের আলোচনায় অনুধাবন করার জন্য। এই 3টি জায়গাকে আমরা কেন কানেকশনে নিই? প্রথম হচ্ছে, আমরা তো জানি যে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ অশুভ গ্রহকে আমরা চিহ্নিত করব। তাহলে কেতুর কথা তো আর লগ্ন সাপেক্ষে শুভ অশুভ বলা হয়নি, যে ভাবে রয়েছে ভাবগত কিছু বিড়ম্বনা তৈরি করবে। আর রাহু হচ্ছে ওই ভাবগত চাওয়া পাওয়া বাড়িয়ে দেবে। এইবার চাওয়া পাওয়া, ধরেন নবমে রাহু বসে আছে, ছেলের স্বপ্ন হচ্ছে সাইকেল চালানো শিখবে। প্রচন্ড পরিমাণে বাহানা বাবা মার উপরে যে আমার সাইকেল কিনে দিতে হবে। এবার আমার ছেলে যেমন বলে, বাবা সাইকেলে রিস্ক বেশি, সাইকেল ছাদে যে এতে ওতে ঘা লাগে, ওর থেকে মোটরসাইকেলে রিস্ক কম, তুমি আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও। বয়স হচ্ছে 5 বছর না 6 বছর, সে বলছে যে সাইকেলে রিস্ক বেশি, তাহলে তুমি মোটরসাইকেল কিনে দাও। এইবার ধরেন, হ্যাঁ, 3 বছরের শিশুকে দিলেন সাইকেল কিনে, মোটরসাইকেল বাদ দিলাম। সেই সাইকেলটা কিনে নিয়ে তার চাওয়া পাওয়া যেহেতু বেশি, দ্রুত সাইকেল চালানো শিখবে, দ্রুত দৌড়ানো শিখবে, বা একটা কিছু শিখবে। এইবার সে যে হোঁচট খাবে না কি করবে, সেটি তো আমাদের এখানে আসতে হবে। যে সে সাইকেল চালাতে গিয়ে হোঁচট খেয়েছে, না দেখা যাচ্ছে ওই লাঙ্গল জুঙ্গল নিয়ে উম, জমি চাষ করতে গেছে, জমি চাষ করতে যে গরুর ছাটি খেয়ে দেখা গেল দাঁত মুখ ভেঙে নিয়ে চলে আসছে, কি করবে? তাহলে লগ্ন সাপেক্ষে আমরা কি পেলাম, যে বৃহস্পতি একটি পাপ গ্রহ, আর শুক্র শুভকারক গ্রহ। তো সেই পঞ্চমপতি শুভকারক গ্রহ শুক্র কিন্তু চন্দ্রের গৃহে, অর্থাৎ শুক্র, রবি আর চন্দ্র দুটি শত্রু গ্রহ, সেই চন্দ্রের গৃহে গিয়ে শুক্র অবস্থান করছে। মানে পঞ্চম দশমপতি সে নিস্তেজ হয়েছে। আর বৃহস্পতি তার তুঙ্গ গৃহে আছে। তাহলে তুঙ্গ গৃহে থাকলে বৃহস্পতি সে নিঃসন্দেহে পাপ হলেও সে ফল দিচ্ছে। তাহলে পাপ ফল দিচ্ছে তৃতীয় আর ব্যয়, দ্বাদশ ভাবে পাপ ফল দিচ্ছে সপ্তমে থেকে। ওই সপ্তমে থেকে কিন্তু তৃতীয় ভাবে ওই বৃহস্পতি কিন্তু আবার দৃষ্টিও দিয়েছে, দিচ্ছে না? বৃহস্পতি হ্যাঁ স্যার, একটা হ্যাঁ স্যার, নবম দৃষ্টি দিয়েছে না? আছে। আছে স্যার, নবম দৃষ্টি আছে। তাহলে এই তৃতীয় পতির সঙ্গে বৃহস্পতি কানেক্ট হয়ে গেছে, আর বৃহস্পতি কানেক্ট হওয়ার কারণে এখানে পঞ্চম দশম পতিকেও আমার টেনে আনতে হচ্ছে। তাহলে কেতু দৈব শক্তির কারক গ্রহ, এই ব্যাপারে কোনো দ্বিমত তো কারো থাকার কথা না। দৈব দৈবের ঘরে অবস্থান করছে। এইবার ভাই বোনের কথা আমরা কেন লিখবো? তৃতীয় ঘর থেকে ভাই বোন বিচার করি, ধৈর্য সাহস মনোবল বীরত্ব রাজত্ব এইগুলো বিচার করি। তাহলে ভাই বোনকে কেন আমরা টানবো? পঞ্চম এবং দশম পতি, মানে পঞ্চম এবং দশম পতি। তাহলে পঞ্চম থেকে যেমন তার সন্তান বিচার করব, তেমনি আমার বাবা মাকেও তো বিচার করব। তাহলে বাবা মায়ের যে পঞ্চম ঘর, মানে আমার পঞ্চম ঘর মানে বাবা মায়ের সন্তানের ঘর ঘর স্যার। নাকি? হ্যাঁ। তাহলে বাবা মা কি ধরনের স্টেপ নেবে, সেটি তো আমার উপরে এসে পড়বে, কারণ বয়স তো 3 বছর, সেটি এসে পড়বে না? হ্যাঁ, পড়বে স্যার।
তাহলে বাবা মায়ের অবস্থান যেটা আমরা পাচ্ছি সেটি কিন্তু এসে নিষ্প্রভ হয়েছে। কিন্তু ওই সফটওয়্যারের রেজাল্টে দেখবেন যে এখানে লেখা থাকবে তার ভাই বোনের জীবন অবসান ঘটবে, কোনো ভাই বোন জন্ম নেবে